হয়েছে বৈদ্যরাজ? কি খবর আছে? কনিষ্ক ঠিক আছে তো? শুভ খবর আছে মহারাজ। যুবরাজের ওপর থেকে বিপদ কেটে গেছে। খুব শীঘ্রই ওনার জ্ঞান ফিরে আসবে। ঈশ্বরকে ধন্যবাদ যে তোমার জ্ঞান ফিরে এসেছে। জানি তোমার স্বাস্থ্য আর বৈদ্যরাজের চিকিৎসা এই অনুমতি দেবে না, কিন্তু আমার ন্যায়ের জন্য একটা প্রশ্নের উত্তর চাই কনিষ্ক। বলো আমাকে, কে প্রহার করেছে তোমার উপর? পুরু, পুরু আমাকে পিছন থেকে আঘাত করেছিল। কনিষ্ক, তুমি কি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গেই বলছো যে তোমার উপর প্রহার পুরু করেছে, হস্তি নয়? আমি আমার উত্তর দিয়ে দিয়েছি। কিন্তু পুরো এরকম কেন করবে? এটাই তো আমারও প্রশ্ন মহারাজ। হয় এটা ষড়যন্ত্র, না হলে এটা কনিষ্কের ভ্রম। পুরো এরকম করতে পারে না মহারাজ। আমার পুত্রের চোখের ভ্রম এটা নয়, বরং আপনি মমতায় অন্ধ হয়ে গেছেন মহারানী অনসূয়া। যখন মৃত্যুশয্যায় পড়ে থাকা আমার পুত্র বলছে যে তার প্রাণ নেবার চেষ্টা আপনার পুত্র পুরু করেছে, তাহলে এটা ওর ভ্রম নয়। আমি ন্যায় চাই মহারাজ। যখন আপনারই দাদা শিবদত্ত শ্রী দোষী সাব্যস্ত হওয়ায় আপনি তাকে শাস্তি দিতে পারেন, তাহলে পুরুরও ওর কর্মের শাস্তি অবশ্যই পাওয়া উচিত। ওকে এই জন্য ক্ষমা করা উচিত নয় যে ও যুবরাজ এবং আপনার পুত্র।
কিন্তু আমার বোধগম্য হচ্ছে না পুরু রাজকুমার কনিষ্কের উপর প্রহার করবে কেন। হয়তো আপনার এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে। কারণ সবসময় জটিল হবে এমন কোনো ব্যাপার নেই। এখানে কারণটা খুব পরিষ্কার। আপনার সামনে পোরাস রাজকুমার কনিষ্ক আর বার্শিনের বিয়েটাকে নিয়ে বিরোধিতা করেছিল। কারণ এমনটা যদি হয়, আপনার পরে পোরাসের পৌরব রাজ্যের রাজা হওয়ার সম্ভাবনা কমে যাবে। কনিষ্ক, রাজকুমারী বার্শিনকে বিবাহ করার এই সিদ্ধান্ত তুমি ফিরিয়ে নাও। এই সিদ্ধান্তের কারণে আমাদের দেশের অনর্থ হবে, আর কিচ্ছু না। এমনটা নয় তো যে আজ থেকেই তুমি পৌরব রাষ্ট্রের রাজা হতে চাও। এই জন্যে রাজকুমার পোরাস ভাবল, যদি এই হোলির উৎসবের সুযোগ নিয়ে নিজের মহারাজ হবার সুযোগটাকে মজবুত করা যেতে পারে। আর এই জন্যই ও রাজকুমার কনিষ্কের ওপর আক্রমণ করল। মহারাজ পম্নি, আমি আপনার ব্যথাটা বুঝতে পারছি, কিন্তু এই সিদ্ধান্তটা আবেগের বশে নেওয়া উচিত না। কখনো কখনো পরিস্থিতি রক্তের সম্পর্ককে ছাপিয়ে যায়। পোরাসের শরীরে হয়তো আপনার রক্ত আছে মহারাজ পম্নি, কিন্তু ও বেড়ে উঠেছে দস্যুদের মাঝে। আপনার সামনে আপনার ছেলে নয়, একজন দস্যু দাঁড়িয়ে আছে। আমার তো এমনটা মনে হয় যে ও শুধুমাত্র সম্পত্তি চায়। এই জন্যে দস্যুদের সঙ্গে মিলে ও পৌরব রাজ্যের গোদাম লুট করেছে, আর তার সাথে আমাদের জাহাজের উপর আক্রমণ করে আমাদের সম্পত্তি লুট করেছে। ভাগ্য ভালো যে আপনার সৈন্যরা তৈরি ছিল, তাহলে আমাদের প্রত্যেককে বড় ক্ষতির সম্মুখীন হতে হতো। আমি কি ভুল বলছি রাজকুমার পোরাস? মহারাজ বমনি, সত্য তো এটা যে আপনার ছেলের এই পোশাক অবশ্যই পৌরব রাষ্ট্রের, কিন্তু মানসিকতা একজন দস্যুর। ও একজন দস্যু ছিল, আর আজ যে আপনার সামনে দাঁড়িয়ে আছে সেও একজন দস্যু। যার একটা মাত্র উদ্দেশ্য লুট করা। আর এই লুট করার জন্য
ও যে কোনো কাউকে রাস্তা থেকে সরাতে পারে। তা সেটা রাজকুমার কনিষ্ক হোক বা আমি অথবা আপনি। যে প্রজাদের কাছে নিজেকে সেবক বলে বেড়ায় সে আসলে একজন বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক। ব্যাস, মৌন থাকো দারায়ুষ। যে বিষ এই দেশ আর রাজ্যের মধ্যে ছড়িয়েছ সেটা একজন পিতা আর পুত্রের মধ্যে ছড়িও না দারায়ুষ। আমার পুত্র বিদ্রোহী হতে পারে, দেশদ্রোহী নয়। আমি মহারানী অনুসুয়াকে কিছু বলতে চাই। ছেলে যদি শয়তানও হয় তবুও মা তাকে দেবদূত বলেই মনে করে। আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সে আপনার বিশ্বাসযোগ্য ছেলে নয়, একজন দস্যু, একজন ডাকাত, বিশ্বাসঘাতক। যে আপনারই ছেলের প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। কি ভাবছেন মহারাজ বমনি? এখনই কিছুক্ষণ আগে একজন দস্যুকে বিশ্বাসঘাতক বললেন আপনি, কারণ আপনার মনে হয়েছে ও আপনার ছেলে রাজকুমার কনিষ্কের ওপর আক্রমণ করেছে। এই জন্যে দস্যু হস্তিকে সবার সামনে শুলে চড়িয়ে দেবার শাস্তি দিয়েছিলেন আপনি। এখন এই বিশ্বাসঘাতকের সাথে কি করবেন আপনি? তবে আপনি তো রাজা, তাই নিজের রক্তকে ক্ষমাও করতে পারেন আপনি, কিন্তু রাজ্যের প্রজাদের চোখে যে প্রশ্নগুলো তৈরি হবে তার কি উত্তর দেবেন আপনি? রাজকুমার পুরুষোত্তম, তুমি কি এখনো এটাই বলবে যে রাজকুমার কনিষ্কের প্রাণ নেওয়ার প্রচেষ্টা তুমি করেছিলে? পুরো যা বলবে সত্য বলবে, ভয় পাবে না। মহারাজকে বলো, সত্যটা বলো পুরো। আমি আমার উত্তর দিয়ে দিয়েছি পিতা। পুরোই আমাকে পেছন থেকে আঘাত করেছে। আর কোন সত্য জানতে চান আপনি? আমি প্রশ্নটা রাজকুমার পুরুষোত্তমকে করেছি কনিষ্ক। উত্তর দাও পুরো। উত্তর আমি দিয়ে দিয়েছি মহারাজ।
একবার বলছি, কনিষ্কের ওপর প্রহার আমি করেছি। হস্তি কিচ্ছু করেনি, অপরাধী আমি। আর তুমি কি দস্যুদের সঙ্গে পৌরব রাষ্ট্রের ভাণ্ডার লুট করেছ, ফার্সি জাহাজের উপর আক্রমণ করেছ? হ্যাঁ মহারাজ, এটাও সত্য। পুরো তাহলে তো কোনো সন্দেহই নেই যে তুমি একজন দেশদ্রোহী। আর তোমাকে সেই দণ্ডই দেওয়া হবে যে একজন দেশদ্রোহীকে দেওয়া হয়। তোমাকে কাল সমগ্র পৌরব রাজ্যের সম্মুখে নগরের মধ্যে দণ্ডিত করা হবে। ততক্ষণ পর্যন্ত তুমি বন্দী থাকবে। ভোজন নয়, জল নয়, প্রতি প্রহরে তোমায় 50 গা চাবুক মারা হবে। এটা আমার পৌরব রাজ বম্নির ন্যায়। নিয়ে যাও ওকে আর বন্দি করো কারাগারে। তোমার তেষ্টা পেয়েছে পুরো, কিন্তু পান করার জন্য জল তুমি পাবে না। যদি চাও তাহলে এই কাদা জল খেয়ে তোমার পিপাসা শান্ত করো। যত রক্ত তুমি আমার থেকে ঝরিয়েছ তার প্রত্যেক বিন্দুর হিসাব তোমার থেকে নেওয়া হবে। তুমি আর তোমার এই স্বাধীনতার ফাঁসি হতে চলেছে আজ। যদি আজ আমার মৃত্যু হয় তাহলে কাল আমাদের দেশ দাসত্ব করবে, প্রজারা অনাহারে মরবে। তখন রাজদ্রোহের কলঙ্কের জন্য নয়, নিজের মৃত্যুর জন্য আফসোস করব আমি। মৃত্যু হয়তো আমাকে চয়ন করেছে, কিন্তু আমি মৃত্যুকে চয়ন করব না।